করছিলাম আগের দিন, যে নাম্বারকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম। যে কোনো একটা নাম্বারকে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম। কি একটা হচ্ছে কি রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর একটা কি হচ্ছে কি বলে এটাকে, একটা বাস্তব আর একটা অবাস্তব। ঠিক আছে, এইবার এই অবাস্তব মানে কি, যেগুলো হচ্ছে √(-1)। ঠিক আছে, √(-1) যেটা থাকে, মানে √(-1) যে জিনিসটা থাকে সেটাকে আমরা কি বলবো, অবাস্তব নাম্বার সংখ্যা। আরেকটা কি ছিল, রিয়াল বা বাস্তব সংখ্যা। ঠিক আছে, এবার এই বাস্তব সংখ্যাকে আবার আমরা কি করছিলাম, দুইটা ভাগে ভাগ করছিলাম। একটা কি, একটা হচ্ছে ডেসিমাল বা দশমিক, আরেকটা কি, আরেকটা হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তাই তো? ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এবার ডেসিমেলটাকে আবার আমরা দুই রকমের ভাবছিলাম। একটা কি, একটা হচ্ছে টার্মিনেটিং, আরেকটা কি ছিল, নন টার্মিনেটিং। ঠিক আছে, নন টার্মিনেটিং মানে কি, যে দশমিকটা একবার শেষ হয়ে যায়। মনে করো আমি কি বলছিলাম যে 1/5, তাহলে এটাকে কত লিখি, 0.2 লিখবো আমি। এরপরে কি আর কোনো আসবে, কিছু আসবে না, তার মানে এটার এখানেই শেষ। আমি যদি বলি 1/4, তার মানে কত আসবে, 0.25। এই 25 এর পরে কি আর কিছু আসবে, আসবে না, তার মানে এটা হচ্ছে টার্মিনেটিং, মানে এটার একটা শেষ আছে বা সসীম। এটা সসীম বা টার্মিনেটিং, এটাকে বাংলায় বলে সসীম। আরেকটা কি, নন টার্মিনেটিং মানে কি, অসীম, চলতেই থাকবে। নন টার্মিনেটিং মানে অসীম, যেরকম আমি বললাম যে 0.333 এরকম করে চলতেই থাকবে, এরকম একটা হতে পারে অসীম। আরেকটা কি হতে পারে, 0.2424 এরকম করে চলতে থাকে। আবার একটা কি হতে পারে, 0.67202948 এরকম করে চলতে থাকবে। এইবার দেখো এইগুলোতে কি হচ্ছে, এই তিনটা বারবার রিপিট হচ্ছে। এখানে কি হচ্ছে, 24টা বারবার রিপিট হচ্ছে। আর কিন্তু এখানে কি কোনো সংখ্যা রিপিট হচ্ছে, মানে সিকোয়েন্সিয়াল যে কোনো যাচ্ছে। তার মানে এগুলোকে আমরা বলবো রেকারিং বা আবৃত্ত, আর এইটাকে বলবো নন রেকারিং বা অনাবৃত্ত। তার মানে নন টার্মিনেটিং যে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে রেকারিং আর একটা হচ্ছে নন রেকারিং। ঠিক আছে, একটা হচ্ছে রেকারিং আর একটা হচ্ছে নন রেকারিং। হ্যাঁ, এবার এই নন রেকারিং গুলো সংখ্যা যেগুলো, সেগুলোকেই আমরা বলতেছিলাম হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার। ঠিক আছে, তার মানে এই নন রেকারিং, যে নন টার্মিনেটিং, নন রেকারিং ডেসিমাল যেগুলো আছে, সেগুলোই হচ্ছে কি একমাত্র অমূলদ। আর বাকি যতগুলো সংখ্যা এখানে আমার দেওয়া আছে, সেগুলোকে আমরা কি বলবো, হচ্ছে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমরা কি বললাম, এটা হচ্ছে বাস্তব আর এটা হচ্ছে অবাস্তব বা ইমাজিনারি, মানে এটাকে ইমাজিন করা হয়েছে, কল্পনা বা কাল্পনিক নাম্বারও বলে, ইমাজিনারি। ঠিক আছে, বা কাল্পনিক নাম্বার বা অবাস্তব নাম্বার যাই বলে, সেটার ভ্যালু কত, 0.√, যখন -1 এর রুট বার করব তখন সেটা হচ্ছে কি হয়ে গেল আমার ইমাজিনারি নাম্বার। এইবার এই পর্যন্ত আগের দিন হচ্ছে। ঠিক আছে, আজকে আমরা গল্প করব কি দিয়ে, এই ইন্টিজার দিয়ে।
ঠিক আছে, ইন্টিজার দিয়ে। ইন্টিজারের মধ্যেও আবার ভাগ আছে এরকম। ইন্টিজারের যদি আমরা রেঞ্জটা দেখি, ইন্টিজারের যদি আমরা রেঞ্জ দেখি, ইন্টিজারের তিন রকম, মানে মেন রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি, মানে একদম ইনফিনিটি মাইনাস, -1, -2, -3 এইভাবে যেতে 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। তারপরে কোথায় গিয়ে ঠেকবে? জিরোতে গিয়ে ঠেকবে। আবার +1, +2 এইভাবে যাবে। তার মানে এর রেঞ্জ কত? -ইনফিনিটি টু +ইনফিনিটি, মানে ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম পর্যন্ত এই নাম্বারগুলো আছে। এইবার এইটাকে আমরা তাহলে তিনটা ভাগে ভাগ করি। একটা সেগমেন্ট কি, যে ঋণাত্মক, যেই পোরশনটা কি আছে ঋণাত্মক, সেটাকে আমরা কি বলবো? ঋণাত্মক ইন্টিজার, ঠিক আছে, বা নেগেটিভ ইন্টিজার। তার মানে এটার আমি ভাগ করলে আমার তিনটা ভাগ পাবো। একটা কি নেগেটিভ ইন্টিজার, এটা রেঞ্জ কত? এটার রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি টু -1, ঠিক আছে, -ইনফিনিটি টু -1, বুঝা গেল? মানে একদম ইনফিনিটি, মানে ইনফিনিটি মানে বুঝো তো, ইনফিনিটি মানে কি? অসীম, মানে 1, 2, 3, 4 এরকম করে শেষ নাই, চলতেইছে একদম, এটার এদিকে কোনো শেষ নাই। হ্যাঁ, একদম, মানে তুমি 1-এর পরে 2, 2-এর পরে 3 এরকম করে, 1000 হলো, 1000-এর পরে কত আসবে? 10,000 আসবে, তারপরে 1 লক্ষ আসবে, তারপরে 1 কোটি আসবে, তারপর 10 কোটি আসবে, তারপরে 100 কোটি আসবে, 1000 কোটি আসবে, এরকম করে কি সংখ্যা তো বাড়তেই থাকবে। এই বাড়তে বাড়তে একদম নেগেটিভে যতদূর যাওয়া যায়, ঠিক আছে, সেটাই হয়ে গেল কি নেগেটিভ ইনফিনিটি। এবার এটা আস্তে 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 শেষ হবে কোথায়? -1, ঠিক আছে, -1 এর পরে তার কিছু নাই। এইবার তার মানে নেগেটিভ ইন্টিজার, আমাকে যদি জিজ্ঞেস করে যে নেগেটিভ ইন্টিজার কোন সংখ্যা থেকে কোন সংখ্যা পর্যন্ত, তাহলে বলতে হবে যে ঋণাত্মক অসীম থেকে শুরু করে -1 পর্যন্ত। নেগেটিভ ইন্টিজার কোনটা হবে? ঋণাত্মক অসীম, মানে একদম যার কোনো শেষ নাই, হ্যাঁ, সেই থেকে শুরু করে কত হচ্ছে -1 পর্যন্ত আমার কি আসবে? নেগেটিভ ইন্টিজার। হলো? আরেকটা কি? আরেকটা হচ্ছে নিউট্রাল নাম্বার। নিউট্রাল মানে কি? না নেগেটিভ না পজিটিভ। সেই নিউট্রাল কোনটা? নিউট্রাল হচ্ছে আমার হয়ে গেল 0। নিউট্রাল কোনটা? নিউট্রাল হয়ে গেল আমার 0, বুঝা গেল? নিউট্রাল হয়ে গেল আমার 0। এবার নিউট্রাল থেকে আমি আবার এবার প্লাস, নিউট্রালের পরে কি হবে? +1। এবার এই +1 থেকে শুরু করে একদম +ইনফিনিটি পর্যন্ত যখন আমি যাব, এগুলো যেমন নেগেটিভের পেছন দিকে যাচ্ছিলাম, এবার আমি কি করব? সামনের দিকে যাব। সামনের দিকে যেতে যেতে তো এটা শেষ হবে না। তার মানে এই +1 থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যা, সেগুলোকে আমরা কি বলবো? পজিটিভ নাম্বার, পজিটিভ ইন্টিজার। বুঝা গেল? তাহলে ইন্টিজার কত রকমের হয়? 3 রকমের। একটা কি? একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, যার রেঞ্জ কত থেকে কত পর্যন্ত? -ইনফিনিটি থেকে শুরু করে একদম -1 পর্যন্ত। তারপরে আরেকটা নাম্বার কি? 0, সেটা কি? নিউট্রাল নাম্বার। আবার +1 থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত যখন আমি যাব, তখন সেটাকে আমি কি বলবো? পজিটিভ। ক্লিয়ার এটুকু? হ্যাঁ, তাহলে ইন্টিজার 3 রকমের, নেগেটিভ, নিউট্রাল আর পজিটিভ। এইবার এই ইন্টিজারকে আবার অন্যভাবে সাজানো যায়, ঠিক আছে? কি রকম? এবার আমি কি বললাম যে আমি যদি ইন্টিজার ধরি, তাহলে
ইন্টিজারের একটা পোর্শন কি থাকবে, মাইনাস ইনফিনিটি থেকে শুরু হবে, এখানে কত আসবে -1, তারপরে 0, তারপরে কত হবে +1, তারপরে আবার ইনফিনিটি। এই তো টোটাল যদি ইন্টিজারের রেঞ্জ ধরি তাহলে কি হচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়ে কোথায় শেষ হলো, -1 এ, তারপরে সংখ্যাটা কত 0, তারপরে সংখ্যাটা কত +1, তারপরে একদম শেষ পর্যন্ত গেলাম আমার প্লাস ইনফিনিটি। এই তো রেঞ্জ। এইবার এই টোটাল রেঞ্জটাকে আমি বলতেছি ইনফিনিটি, তাই তো? এই টোটাল রেঞ্জটাকে আমি বলছি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। বোঝা গেল? এই টোটাল রেঞ্জটা মানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত টোটাল যে রেঞ্জটা সেটাকে আমি কি বলবো, পূর্ণ সংখ্যা। আবার যদি আমি 0 থেকে শুরু করি, মানে যেগুলো মানে মাইনাস নাই, যেগুলো নেগেটিভ না, তাহলে 0 থেকে যদি আমি ইনফিনিটি শুরু করি সেটাকে আমরা বলবো হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বা কি বলবো আমি, হোল নাম্বার। বুঝা গেল? 0 থেকে যদি আমি শুরু করি তাহলে সে হয়ে গেল কি, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। এইবার যদি আমি 1 থেকে শুরু করি, তাহলে সেটাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কি গেল, পূর্ণ সংখ্যা। 0 থেকে শুরু করলে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা, 1 থেকে শুরু করলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। অ্যাকচুয়ালি এই যে স্বাভাবিক ন্যাচারাল নাম্বার আমি কোনগুলাকে বলবো, যেগুলো হচ্ছে কি, যে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার 1 থেকে +1 এর থেকে যখন শুরু হচ্ছে তার মানে এটা পজিটিভ হচ্ছে, হ্যাঁ। এইবার এই 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যখন যাচ্ছে তার মানে সেটাকে আমি কি বলবো, পজিটিভ ইন্টিজার। আর পজিটিভ ইন্টিজারকে কি বলা হয়, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল। বুঝা গেল? পজিটিভ ইন্টিজারকে আমরা কি বলবো, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল। ক্লিয়ার এটুকু? এইবার আজকে আমাদের এই আলোচনার বিষয় হচ্ছে এই পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, যেগুলো কোথা থেকে শুরু হয়, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যায়। ঠিক আছে, এইবার এই পজিটিভ ইন্টিজার যখন আমরা ভাগ করব তখন আমরা 3টা ভাগে ভাগ করব। পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, পজিটিভ ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। একটাকে আমরা বলবো প্রাইম নাম্বার, একটাকে আমরা কি বলবো, প্রাইম নাম্বার, একটাকে আমরা বলবো কম্পোজিট নাম্বার, একটা হচ্ছে প্রাইম নাম্বার, একটা হচ্ছে কম্পোজিট নাম্বার, আর একটা কি নাইদার প্রাইম নর কম্পোজিট। নাইদার প্রাইম নর কম্পোজিট। তার মানে কি, স্বাভাবিক সংখ্যা যেগুলো 1 থেকে শুরু হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, 0 বার। ঠিক আছে,
জিরো হচ্ছে নিউট্রাল নাম্বার, সেজন্য একের থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে টোটাল সংখ্যাগুলো আছে ওগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা কি, একটা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, ঠিক আছে। প্রাইম নাম্বার কোনটা, মৌলিক সংখ্যা। আর একটা কি, কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। একটা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, আর একটা কি মৌলিক বা যৌগিক কোনোটাই নয়, মৌলিক বা যৌগিক কোনোটাই নয়। তার মানে তিন রকমের সংখ্যা পেলাম, একটা মৌলিক, আর একটা যৌগিক, আর একটা মৌলিক বা যৌগিক কোনোটাই নয়। এবার প্রথমে আসছে যে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, মৌলিক যে সংখ্যার দুইটাই ফ্যাক্টর থাকে, যে সংখ্যার দুইটাই ফ্যাক্টর থাকে সেটাই হচ্ছে আমার মৌলিক সংখ্যা। কোন কোন ফ্যাক্টর, 1 আর সেই সংখ্যা ও দুইটাই, মানে দুইটা উৎপাদক থাকে। কিরকম, মনে করো একটা সংখ্যা কত আছে, 5। 5কে কত কত দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায় আর 5 দিয়ে ভাগ যায়। অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, ভাগ যায় না। তাহলে আমার এই 5কে কি বলবো আমি, মৌলিক সংখ্যা। তার মানে যার হচ্ছে একটাই ফ্যাক্টর, এই দুইটাই ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টর, 1 এবং সেই সংখ্যাটাই, তাকে আমি কি বলবো, মৌলিক সংখ্যা। আচ্ছা, যৌগিক সংখ্যা কোনটা বা কম্পোজিট নাম্বার, 2 এর বেশি ফ্যাক্টর থাকবে। মনে করো 6, 2 এর বেশি ফ্যাক্টর মানে 6 ধরলাম। 6 এর কি থাকে, 6 এর হচ্ছে কয়টা ফ্যাক্টর থাকে, 1 একটা, তারপরে 2 একটা, তারপরে 3 একটা, 6 একটা। কয়টা ফ্যাক্টর হবে, 4টা। তার মানে যার একের থেকে বেশি ফ্যাক্টর থাকে বা একের থেকে বেশি উৎপাদক থাকে, তখন সেটাকে আমরা কি বলবো, যৌগিক নাম্বার। এবার যে যার এই কোনোগুলোই ব্যাপার নাই, মানে যার দুইটা ফ্যাক্টরও থাকে না আর 2 এর অধিকও থাকে না, তার মানে কয়টা ফ্যাক্টর থাকে, একটাই ফ্যাক্টর থাকে, তখন সেটাকে আমরা বলবো যে না ও কম্পোজিট, না ও মৌলিক, না প্রাইম নাম্বারও না, কম্পোজিট নাম্বারও না। কোন সংখ্যা সেটা, 1। তার মানে 1 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা কি ও মৌলিকও না ও যৌগিকও না। এবার আমাকে যদি জিজ্ঞেস করে যে তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা, ছোট, সবচেয়ে ছোট, মানে লিস্ট প্রাইম নাম্বার কোনটা হবে, লিস্ট প্রাইম নাম্বার। তার মানে মৌলিক সংখ্যা কোথা থেকে শুরু হচ্ছে আমার, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা। এবার আমাকে যদি বলে যে লিস্ট কম্পোজিট নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে, লিস্ট কম্পোজিট নাম্বার কোথা থেকে শুরু হচ্ছে, এখানে যদি আমি লিস্ট ন্যাচারাল কম্পোজিট নাম্বার হচ্ছে 4, লিস্ট ন্যাচারাল কম্পোজিট নাম্বার হচ্ছে 4, বুঝা গেল? ন্যাচারাল মানে কি, একের বেশি যেগুলো, 1 বা তার বেশি যে সংখ্যা সেগুলোই হচ্ছে ন্যাচারাল নাম্বার। আমি 0 এখানে ধরি নাই। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করে যে লিস্ট তোমার কত, কম্পোজিট নাম্বার কত, তাহলে অ্যান্সার হবে 0। কারণ আমি তো, যদি আমাকে স্বাভাবিক সংখ্যার কথা বলে থাকে তাহলে হবে 4, কিন্তু যদি 0 ধরি, 0 তো স্বাভাবিক সংখ্যা নয়। 0 কি, 0 হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। ঠিক আছে, এইবার সেই 0কে তুমি, 0-র কয়টা ফ্যাক্টর থাকে, 0কে তুমি যা খুশি দিয়ে ভাগ করো, ভাগ মিলে যাবে।
জিরোকে 5 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করো, তার মানে ওর ইনফাইনাইট মানে ওর অসীম কি বললো উৎপাদক, জিরোর অসীম উৎপাদক। এইবার তার মানে জিরোকে জিরো অসীম মানে কি একের বেশি, তার মানে সে কি হচ্ছে কম্পোজিট হচ্ছে। তার মানে এখানে দেখো যদি তোমাকে বলে যে মানে লিস্ট বা সবচেয়ে ক্ষুদ্রতম স্বাভাবিক মৌলিক সংখ্যা কোনটা, তাহলে আমি বলবো এই স্বাভাবিক যৌগিক সংখ্যা কত, বা ইংরেজিতে বললে লিস্ট ন্যাচারাল কম্পোজিট নাম্বার, সেটা হবে 4। কিন্তু যদি আমাকে বলে লিস্ট এর নাম্বার কি নাম আর কম্পোজিট নাম্বার, যদি ন্যাচারাল কথাটা না থাকে, তার মানে আমি জিরোকে তার মধ্যে ঢোকাইতে পারতেছি, তাই তো? তার মানে সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে জিরো। বুঝা গেল কনসেপ্টটা? হ্যাঁ। আর মৌলিক বা যৌগিক না সেটা তো এক হয়ে গেল। তাহলে এবার যদি লিস্ট কম্পোজিট ন্যাচারাল নাম্বার তখন আমরা বলবো চার। আর এমনি লিস্ট কম্পোজিট হোল নাম্বার যদি বলে অখণ্ড সংখ্যা, তাহলে বলবো জিরো। বুঝা গেল দুটার মধ্যে ডিফারেন্স? আচ্ছা, এইবার আরেকটা জিনিস যেটা আছে, এই যে এই কম্পোজিট নাম্বারকে বা যে কোনো নাম্বারকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা কি ইভেন আর অড। ইভেন আর অড। ইভেন কোনটা যেটা 2 দিয়ে ভাগ যায়, আর অড কোনটা যেটা 2 দিয়ে ভাগ যাচ্ছে, মানে জোড় আর বিজোড়। এইবার আমাকে যদি বলে যে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা কোনটা, জোড় মৌলিক সংখ্যা ইভেন প্রাইম নাম্বার কোনটা হবে? ক্ষুদ্রতম বলতে একটাই আছে, সেটা হচ্ছে কত 2। দেখো 2 মৌলিক সংখ্যা, 2 এর তো দুইটাই ফ্যাক্টর, 1 আর 2, আবার 2 আবার 2 কে দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কি হলো 2 একদিকে প্রাইম নাম্বার, আবার আরেকদিকে কি হচ্ছে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। তার মানে আমাকে যদি জিজ্ঞেস করে তা অনলি এরকম বলবে যে ইভেন প্রাইম নাম্বার কোনটা, ইভেন প্রাইম নাম্বার হচ্ছে কোনটা হবে? বুঝা গেল? হ্যাঁ, এইটুকু ক্লিয়ার? এইবার আমি যদি বলি যে দুটো প্রাইম নাম্বার আমার কাছে আছে, যে কোনো দুটো প্রাইম নাম্বার, এবার তাদেরকে যদি আমি গুণ করি, দুইটা প্রাইম নাম্বার আমার কাছে আছে, তাদেরকে আমি গুণ করি, তাহলে আমি কয়টা উৎপাদক পাবো? মনে করো দুইটা প্রাইম নাম্বার আমি কল্পনা করলাম কত, 2 আর 3। 2 আর 3 দুইটাই কোন প্রাইম নাম্বার। এবার এই 2 আর 3 এর কে যদি আমি গুণ করি, তাহলে কত আসবে অ্যানসার? 6। তাহলে প্রথমত যে 2 আর 3 কে গুণ করলে আমার 6 আসে। এবার এই 6 এর কয়টা ফ্যাক্টর হবে? এই 6 এর কয়টা ফ্যাক্টর হবে? কোন কোন ফ্যাক্টর হবে? 1 একটা ফ্যাক্টর হবে, 2 3 6 2 হবে, 3 হবে, আর কত হবে? 6 হবে। তার মানে কয়টা ফ্যাক্টর হচ্ছে? 4। তার মানে এবার তুমি ধরো আমি অন্য ধরলাম, মানে 3 আর 5, 3 আর 5 বা 5 আর 7, তাহলে 5 7টা কত হচ্ছে? 35। এইবার এই 35 কে যদি আমি গুণ করি কত হয়? এই ফ্যাক্টর বার করি কত হয়? 1। আরেকটা কত হবে? 5। একটা হবে কত? 7। একটা হবে কত? 35। তার মানে সবকিছুরই কি চারটেই হয়? যে কোনো দুইটা মৌলিক সংখ্যা যখন আমি গুণ করব, তখন সেই গুণফলের কয়টা ফ্যাক্টর আসবে? তাইটা মনে। এখান থেকে ডাইরেক্ট স্টেটমেন্ট বেস প্রশ্ন দিবে যে দুটো মৌলিক সংখ্যা গুণ করলে তার কয়টা ফ্যাক্টর, তাহলে উত্তর হবে আমার 4। বুঝা গেল? দুইটা একই মৌলিক সংখ্যা যদি গুণ করি তাহলে তো 3টা আসবে।
না, দুইটা আলাদা মৌলিক সংখ্যা। বুঝা গেল? এইবার আমাকে যদি বলে যে দুইটা পর মৌলিক সংখ্যা যাদের মধ্যে ডিফারেন্স এক, এরকম কয়টা পাওয়া যাবে? দুইটা মৌলিক সংখ্যা যাদের ডিফারেন্স 2 3 11 13 11-13 তে ডিফারেন্স কত হচ্ছে? 2 আর 3 একই আছে। আর কয়টা হবে? একটাই হবে। কে 2 আর। এবার কেন সেটা হয়, মানে মনে করো যে কোনো পরপর দুইটা সংখ্যা যদি আমার থাকে, যে কোনো পরপর দুইটা সংখ্যা, একটা জোড় হবে আর একটা বিজোড় হবে, তাই তো? একটা জোড় হবে আর একটা বিজোড়। এইবার জোড় সংখ্যা একমাত্র 2 ছাড়া অন্য কোনো জোড় সংখ্যা আছে যেটা প্রাইম নাম্বার? সম্ভব? একমাত্র 2 আছে যেটা কিনা জোড় সংখ্যা, তার সাথে সাথে মৌলিক সংখ্যা। তো যে কোনো যে মনে কর 6 7, 6টা কি হচ্ছে? জোড়। আর জোড় একমাত্র 2 ছাড়া বাকি সব জোড়ই কি হচ্ছে? যেটা বলি যদি বলি আমি 11 12 বলতেই পারি, এটা মৌলিক, কিন্তু এটা কি? এটা তো জোড়। জোড় আবার যৌগিক। জোড় মানে এবার জোড় একমাত্র 2 ছাড়া সব জোড়ই যৌগিক। জোড় সংখ্যার যত রেঞ্জ আছে একমাত্র 2 ছাড়া বাকি সবটাই কি? যৌগিক। তার মানে দুইটা মৌলিক সংখ্যা পরপর বুঝতে পারবে না। বুঝা গেল? হ্যাঁ, ডিফারেন্স 2 হতে পারে, ডিফারেন্স 2 হতে পারে। এইবার যদি মনে কর যে তিনটা মৌলিক সংখ্যা আছে, তিনটা মৌলিক সংখ্যা আছে বা দুইটা মৌলিক সংখ্যা আছে, সেই মৌলিক সংখ্যাগুলোকে আমরা একটা ফরম্যাটে লিখতে পারি, সেটাকে আমরা বলবো 6k + 1। 6k ±1। যে কোনো মৌলিক সংখ্যাকে আমরা এই 6k ±1 ফরম্যাটে বসাতে পারি, যে কোনো মৌলিক সংখ্যা। ঠিক আছে? কিন্তু তার উল্টাটা কখনো সম্ভব না, নাও হতেও পারে, নাও হতে পারে। মানে মৌলিক সংখ্যা হলেই সেই সংখ্যাটাকে কি হচ্ছে? আমরা 6k + 1 এর ফরম্যাটে লিখতে পারি। কিন্তু যদি আমি 6k প্লাস ফরম্যাটে লিখি, তাহলে সেটা যে মৌলিক সংখ্যাই হবে সেরকম কোনো গ্যারান্টি নেই। মানে মৌলিক সংখ্যা হলে এবার তুই যে কোনো k এর ভ্যালু আমি 1 ধরলাম, কত হয়? 6 × 1 + 1 কত হয়? 7। তাই তো? এটা প্রাইম নাম্বার। এবার k এর ভ্যালু 2 ধরলাম, তাহলে 6 × 2 + 1 কত হবে? 6 × 12 কে 13। তার মানে মৌলিক সংখ্যার ক্ষেত্রে এটা স্যাটিসফাই করবে। আমি 3 ধরলাম, এটাকে 1 2 3 ধরতেছি। তার মানে মৌলিক সংখ্যা হলেই সেটা এই ফরম্যাটে হবেই, কিন্তু এই ফরম্যাটে হলেই যে মৌলিক সংখ্যা হবে তার কোনো গ্যারান্টি নেই। এই পরের উদাহরণটাই দেখলাম কি 6 × আমি 4 ধরি, তাহলে কত হয়? 25। 25 কি মৌলিক সংখ্যা? কিন্তু এটা তো 6 × k + 1 ফরম্যাটে লিখতে পারি না। প্লাস মাইনাস আছে, এবার যে প্লাসে যে এবার আমি মাইনাস করে দিই 6 × 11। তার মানে 7 কে আমি 6k + 1 এ লিখতে পারি। এবার আমি যদি 6 × 1 - 1 করে দিই, তাহলে কত আসতেছে? 5। তার মানে একে
আমি 6 প্লেস মৌলিক সংখ্যাগুলোকে আমরা এই এটাও লিখতে পারি, আবার কোনো কোনো ক্ষেত্রে মাইনাসও লিখতে পারি। ঠিক আছে, কিন্তু এইটা হলেই যে আমার কি বলবো, এই ফরম্যাটে লিখলেই যে সেটা প্রাইম নাম্বার হবে তার কোনো গল্প নাই। কিন্তু প্রাইম নাম্বারকে আমি এই ফরম্যাটে লিখতে পারি। ঠিক আছে, বোঝা গেল এটুকু? এইবার আমাকে যদি বলে যে অনেক সময় জিজ্ঞেস করে যে 1 থেকে 50-এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার, 1 থেকে 50-এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে? 15টা। যদি বলে 1 থেকে 50 তাহলে কয়টা প্রাইম নাম্বার আছে? 3। হ্যাঁ, আর যদি 50 থেকে 100 বলি তাহলে আরো 10। মানে 1 থেকে 50-এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে? 15টা। আর যদি আমাকে বলে যে 50 থেকে 100-এর মধ্যে কয়টা আছে, তাহলে 10টা। তার মানে এটা কত আসলো? 25। তার মানে 1 থেকে 100 যদি আমাকে বলে তাহলে কয়টা থাকবে? 25 নাম্বারটা। বুঝা গেল? আচ্ছা, এইবার লোয়েস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার কোনটা আমি বললাম? এই লোয়েস্ট প্রাইম নাম্বার 2। আচ্ছা, লোয়েস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার 11। আর হাইয়েস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার 97। এই তিনটা মনে থাকবে? 97। 2 ডিজিট পর্যন্তই মনে রাখো। এইবার আমাকে বলবে যে যখন একটা সংখ্যা দিয়ে দিল, হ্যাঁ, বললো 119। এটা প্রাইম নাম্বার কিনা বলো? না, ঠিক আছে, এটা প্রাইম নাম্বার কিনা বলো। এবার প্রাইম নাম্বার আমি বার করবো কেমন, বুঝবো কেমন করে প্রাইম নাম্বার? তার যদি কোনো ফ্যাক্টর না থাকে। এবার ছোট সংখ্যার ক্ষেত্রে তো বোঝাই যায়, কিন্তু বড় সংখ্যার ক্ষেত্রে কি হবে? আমাকে এগুলো গুণ ভাগ করে দেখতে হবে। হ্যাঁ, গুণ ভাগ করে কত দূর করে আমরা কি করব? প্রথমে 2 থেকে 3 থেকে শুরু করব। 3 দিয়ে ভাগ যায় কিনা, 5 দিয়ে ভাগ যায় কিনা, 7 দিয়ে ভাগ যায় কিনা, 11 দিয়ে ভাগ যায় কিনা, এরকম করে করে 119 পর্যন্ত টানবো। 119 পর্যন্ত টানলে তো অনেক সময় লাগে যাবে। আমরা টেস্ট করব কিভাবে যে কোন সংখ্যা প্রাইম নাম্বার কিনা। কি করব? আমি দেখব এর কাছাকাছি, এর থেকে বড়, এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা। এর কাছাকাছি এর থেকে বড় পূর্ণ সংখ্যা কোনটা, পূর্ণবর্গ সংখ্যা কোনটা। এবার দেখ 9 এর স্কয়ার কত হয়? 81। এটার থেকে ছোট। 10 এর স্কয়ার 100, এটার থেকে ছোট। 11 স্কয়ার 121, এটার থেকে বড়। ঠিক আছে, তার মানে কত স্কয়ার হলো? 11 স্কয়ার। ঠিক আছে, কত স্কয়ার হলো? 11 স্কয়ার। এবার আমি টেস্ট করব কোন কোন এই 11 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে তাদেরকে দিয়ে খালি টেস্ট করব। বুঝা গেল? হ্যাঁ, এই 11 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে? 2 আছে, 4টা আছে। তারপরে কত? 5, 3, এই 2, 3, 5, 7। এবার এগুলো দিয়ে 2 দিয়ে তো যাবে না। 3 দিয়ে 9 একে 10 একে 11 যাচ্ছে না। 5 দিয়েও যাবে না। খালি আমি টেস্ট করব 7 দিয়ে যাচ্ছে কিনা। 7 একে 7, 4 77, 7 দিয়ে যাচ্ছে কিনা। 7 একে
7 7 7টা তাহলে মিলে গেল, তার মানে এটা প্রাইম নাম্বার। বুঝা গেল? হ্যাঁ, তার মানে আমি কি করব, আমি জাস্ট প্রথমে এই সংখ্যাটার কাছাকাছি, এর পরে, আগে না কিন্তু, এর পরে পূর্ণবর্গ সংখ্যা কোনটা। মনে করো আমাকে বললো 223, হিসাব করো 223। এবার 223 এর কাছাকাছি পূর্ণবর্গ কোনটা সংখ্যা? 225। 223 তখন তো আমি 3 দিয়ে হিসাব করব না। 223 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা তারপরে কোনটা আছে? 225। 225 কত স্কয়ার হয়? 25। হ্যাঁ, 15 স্কয়ার। তার মানে 15 পর্যন্ত কতগুলো আছে? 2 3 5 7 11 খালি এগুলো দিয়ে টেস্ট করো। 2 দিয়ে যাবে না, 3 3 2 5 5 2 7, 7 কি 3 দিয়ে ভাগ যায়? যাচ্ছে না, তার মানে এটাও যাবে না। 5 দিয়ে যাবে না। এবার আমি জাস্ট এই তিনটা টেস্ট করব। 7 দিয়ে দেখ, 3 7টা 21, 21 1 3 7 দুগুণ 14, হচ্ছে না। 11 দিয়ে, 11 দুগুণ 22, যাবে না। 13 দিয়ে, 13 কে 13, তাহলে থাকে কত? 9 আর এদিকে 3 যাবে না, কাম করে যায়। 13 কে 13, তাহলে বাদ 13 22 থেকে 13 বাদ দিলে কত থাকে? 9। আর থাকলো 3 93, 91 হলে 221 হলে হয়ে যেত। 221 হলে কিন্তু হয়ে যেত। এটার জায়গায় যদি 221 থাকতো, তাহলে 221 13 দিয়ে ভাগ যায়, তাই তো? তার মানে টেস্ট, আমার টেস্টের রেঞ্জটা কি হয়ে গেল? প্রাইম নাম্বার টেস্ট কিন্তু পরীক্ষায় দেয়। আচ্ছা, প্রথমটা যে বললাম 119 এরটা, ওটা 9 দিয়ে যাবে না। না, আমরা যে ইয়ে করলাম, যে স্কয়ার করলাম, 9 স্কয়ার করলাম, না 9 স্কয়ার কোথায় করব? তারপরে ছিল 10 এর আমি 10 এরও কম। আমি আবার বলতেছি, আমি কি করব, প্রথমে আমার কাছে সামনে কে ভাসবে? 119টাই ভাসবে তো, আমি এগুলো ভুলে যাই। হ্যাঁ, আমার সামনে কত ভাসবে? 119 ভাসবে। আমার সামনে 119 ভাসবে। এইবার আমি চিন্তা করব এর পরে, 119 এর পরে পূর্ণবর্গ সংখ্যা মানে মানে পারফেক্ট স্কয়ার নাম্বার কোনটা আছে? 9 স্কয়ার কত হয়? 81, ছোট। 10 স্কয়ার 100, ছোট। 11 স্কয়ার 121। তার মানে তার পরের পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 121। এবার 121 এর রুট করলে কত হয়? 11 স্কয়ার হয়। এইবার এই 11 এর মধ্যে 11 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আমার কাছে আছে? তা কতগুলো আছে? 2 আছে, 2 3 5 7, 3 আছে, 5 আছে, আর 7 আছে। 2 দিয়ে তো যাবে না, প্রথমেই বোঝা যাচ্ছে। 3 দিয়ে টেস্ট করব কিভাবে? এই যে 9 9 একে 10, 10 আর একে 11, তাই তো? 9 9 একে 10, 10 আর একে 11, 11 3 দিয়ে ভাগ যায়? যাচ্ছে না। লাস্টে 5 বা 0 নাই, এটা আমি আবার পরের দিন করাবো যে কিভাবে ডিভিজিবিলিটি রুল কিভাবে বার করব। 5 লাস্টে 5 বা 0 নাই, তার মানে সেটা 5 দিয়েও যাচ্ছে না। বাকি থাকলো কি? 7 দিয়ে দেবো। 7 দিয়ে টেস্ট করলে আমাকে কি 119 পর্যন্ত 27 26 এগুলো দিয়ে টেস্ট করার দরকার আছে? দরকার নেই। আমি জাস্ট এই সংখ্যাগুলো দিয়ে টেস্ট করব। বুঝা গেল? এইটা একটা বার করলে তাহলে 623 এর কাছাকাছি ইয়ে কি? 25। এবার 25 কে করলে কি হয়? 25 পর্যন্ত কত আছে? 2 3 5 7, 3 5 7 11 আর কত?
3 2 5 5 6 11 3 দিয়েও যাবে না 5 দিয়েও যাবে না 7 দিয়ে 7 নং 7 8 56 তাহলে 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে 7 8 56 6 7 নং আমি এটা প্রাইম নাম্বার না বুঝা গেল চলে যায় তাহলে এটা প্রাইম নাম্বার না ওখানেই স্টপ করে আর যদি নাম্বার না তো কারণ 1 দিয়ে যাচ্ছে 7 দিয়ে যাচ্ছে 89 দিয়ে হ্যাঁ এই সংখ্যা যে কোনো একটা দিয়ে গেলেই সেইটা এবার যদি বলে এটা আমাদের কতগুলা দিয়ে যাচ্ছে মানে কতগুলা সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছে এখানে তার জিজ্ঞেস করবে না তো একটা দিয়ে তো যাচ্ছে এবার দেখো 7 দিয়ে যাচ্ছে 89 89 দিয়ে যাচ্ছে 623 দিয়ে যাচ্ছে আর হ্যাঁ। 1 দিয়ে যাচ্ছে হ্যাঁ আর 17 19 এগুলো দিয়ে যাবে সেগুলো যে আমার টেস্ট করার দরকারই নেই আমাকে জিজ্ঞেস করবে এটা প্রাইম নাম্বার কিনা আমাকে ওইটা জিজ্ঞেস করবে না যে কয়টা দিয়ে যাচ্ছে না কিছু সেটা জিজ্ঞেস করবে না আমাকে জিজ্ঞেস করবে যে এটা প্রাইম নাম্বার কিনা বা এরকম প্রশ্নটা এরকম থাকে চারটা অপশনে চারটা সংখ্যা দেওয়া থাকে বলছে যে কোনটা প্রাইম নাম্বার না ঠিক আছে আমরা সেইভাবে টেস্ট করব তাড়াতাড়ি টেস্ট করার জন্য আমি কি করলাম একটা ট্রিক্স বার করলাম কিরকম যে এটার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কোনটা এরপরে কিন্তু আগে না তাহলে সেই 625 এবার 625 কার স্কয়ার হয় 25 এর স্কয়ার হয় তাহলে 25 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সেগুলো দিয়ে আমি ভাগ করলাম বুঝা গেল of the following is correct one is neither prime nor composite এটাই তো correct এটাই কারেক্ট হয়ে গেল তারপর একটা which of the following can be sum of the two prime numbers হ্যাঁ 71 81 83 108 আচ্ছা এখানে বলছে চারটা সংখ্যা দেওয়া আছে যেটা বলছে কোনটা দুটো সংখ্যার যোগফল কিন্তু প্রাইম নাম্বার দুইটা সংখ্যার যোগফল কিন্তু প্রাইম নাম্বার এইবার সংখ্যাগুলো কত কত দেওয়া আছে 71 81 83 71 81 83 83 আর 100 এইবার মনে করো আমি সবচেয়ে ছোট প্রাইম নাম্বার কোনটা 2 আমি যদি 2 দিয়ে টেস্ট করি তার মানে এইটা কত আছে 2 আর প্লাস কত হয় 69 এইটা 2 প্লাস 79 এটা 2 প্লাস 81 এটা 2 প্লাস 99 এবার তোমরাই বলো কোনটা হবে 81 বুঝা গেল 2 দিয়ে বলে আমরা মিনিমাম দিয়ে স্টার্ট করব ক্লিয়ার তারপর একটা if p is a product of two prime numbers হ্যাঁ p1 and p2 then what can be said about p আচ্ছা বলছে দুটা p হচ্ছে কত দুটা নাম প্রাইম নাম্বারের গুণফল তাই তো p1 ইনটু p2 এবং সেক্ষেত্রে আমি বলবো যে কোনটা সত্য হতে পারে এবার আমি ধরলাম p1 আর p2 কি হতে পারে p1 আর p2 কি হতে পারে 2 3 হতে পারে বললাম 2 3 হতে পারে আবার কি হতে পারে 5 আর 7 হতে পারে এবার আমি যদি 2 আর 3 কে গুণ করি তাহলে কত আসবে 6 তাহলে p এর ভ্যালু এখানে কত আসলো 6 আবার এইটাকে যদি আমি 5 আর 7 কে দিয়ে গুণ করি তার মানে কত আসলো 35 এইবার অপশনগুলো কি বলছে must be odd মাস্ট বি অড হবে না মানে তাকে অড হতেই হবে দেখো 35 অড না 35 অড কিন্তু 6 কিন্তু odd না even ইভেন তারপরে will have four factors উইল হ্যাভ 4 আমি কি বললাম দুইটা প্রাইম নাম্বারকে যদি আমি গুণ করি তার মানে কয়টা আসবে 2 * 3 কত হয়ে গেল 6
ছয়, চারটা আসবে। ছয় কথা 1 চারটা। 2 3 আর 6। আমি যদি 35ও করি তাও কত চারটা। আসবে? চারটাই হবে। 1 5 7 35। 5 7 আর 35। আচ্ছা যে কোনো দুটো প্রাইম নাম্বার যে কোনো দুইটা প্রাইম নাম্বারকে আমি যদি গুণ করি গুণ তাহলে করি চারটে চারটাই আসবে। কেন আসবে চারটা? কারণ দেখো একটা 2 আর 3 আর দুইটার গুণফল 2 আর 3 আর দুইটার গুণফল আর 1, এই তো চারটা। এটা যদি আমরা 2 ডিজিটের করি তাও চারটে। তাও হবে। তাও তুমি 2 চারটে। ডিজিট করো। 2 ডিজিট আমি ধরলাম 11 আর 13, 13। তাই তো? 11 আর 13, তার মানে কত হয়? 113 কে 13, 13 কে 143। 143 এর কত আসবে? 11 দিয়ে আসবে, 1 দিয়ে আসবে, 11 দিয়ে আসবে, 13 দিয়ে আসবে আর 143 দিয়ে আসবে। যে কোনো দুইটা প্রাইম নাম্বার যখন আমি গুণ করব তখন তার ফ্যাক্টর কি হয়ে যাবে? কয়টা আসবে? চারটা ফ্যাক্টর আসবে। বুঝা গেল? তারপরেরটা, If x, y, z are prime numbers and x plus y plus z is equal to 50, then the maximum value of x is এবার দেখো x plus y plus z কত হয়ে গেল আমার? 50 50। এবার তিনটাই হচ্ছে prime প্রাইম নাম্বার। আচ্ছা, এই 50 ইভেন না অড? 50 even even ইভেন। এবার দেখো আমি ধরলাম যে মনে করো তিনটাই ইভেন নাম্বার আছে। মনে করো 2 প্লাস 3 প্লাস 7 কত হয়? 2 ধরলাম না, আমি ধরলাম ধরো 5, 5 3 8, 8 7 কত হয়ে যাচ্ছে? 15। এবার আমি যদি ধরলাম, তার মানে তিনটা ইভেন নাম্বার যদি আমি অ্যাড করি তখন সব সময় কি হয়ে যাবে? সেই নাম্বারটা কত আসবে? অড আসবে। এই সরি, তিনটা অড নাম্বার, তিনটা অড নাম্বার। কারণ কি, যে তিনটা অড নাম্বার আমি যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে যোগফল সবসময় কি হচ্ছে? even ভাই ইভেন কোথায়? অডই আসলো। audience মানে ও অড 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 কত হয়? অডই হবে। তার মানে এখানে যদি আমি 3 এর জায়গায় মনে করো 8 বসাই দিই, তার মানে কত হয়? 8 3 11, 11 এর সাথে 18। তার মানে যদি এইটা ইভেন আসতে হয় তাহলে মিনিমাম একটা ইভেন এখানে রাখতেই লাগবে তিনটার ক্ষেত্রে। তিনটার ক্ষেত্রে যদি আমাকে যোগফলটা ইভেন আনতে হয় তাহলে আমাকে একটা ইভেন নাম্বার আনতেই লাগবে। ক্লিয়ার এটুকু? তিনটার যোগফল যদি আমাকে ইভেন আনতে হয় তাহলে একটা নাম্বার আমাকে ইভেন আনতেই লাগবে। তার মানে এখানেও আমাকে একটা ইভেন আনতে লাগবে। আমি ধরলাম এই জেডটা ইভেন। আচ্ছা, ইভেন প্রাইম নাম্বার কোনটা? even prime number 2। 2 ছাড়া কি অন্য কেউ ইভেন প্রাইম নাম্বার আছে? 2 ছাড়া অন্য কেউ ইভেন প্রাইম নাম্বার আছে? তার মানে এটা হয়ে গেল 2। তার মানে এই বাকি দুইটার যোগফল কত হয়ে যাবে? জেডটা যদি হয়ে যায় তার মানে x প্লাস y কত হয়ে যাবে? 48। এবার তোমার কাছে কি জিজ্ঞেস করছে? যে x এর maximum value হ্যাঁ? x এর maximum value এবার দেখো x এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে? তুমি 48 তো 48 প্লাস x প্লাস y কি হয়ে যাবে? তোমার 47 প্লাস 1 হবে, কারণ 1 তো 1 to না ইয়ে না, প্রাইমও না, কম্পোজিটও না। আচ্ছা, 46 প্লাস 2 হবে? 46 কি নাম্বার? প্রাইম নাম্বার নাকি? হচ্ছে না। 45 প্লাস 3, 44 প্লাস 4, 43 প্লাস 5 তার মানে 43 x এর ম্যাক্সিমাম ভ্যালু করতে হবে
করে তাহলে কত হবে? ক্লিয়ার? এটুকু? তার মানে আমাকে প্রথমে আমি কি দেখব, যে তিনটা যখন প্রাইম নাম্বার আছে তাদের যখন যোগফলটা আমার ইভেন নাম্বার হচ্ছে, তার মানে আমি ধরেই নিব যে ওর মধ্যে একটা 2 আছে, ওর মধ্যে একটা 2 আছে। এবার বাকিটা, তার মানে একটা এলিমিনেট হয়ে গেল, মানে বাকিটা এবার চলে আসলো দুইটার যোগফল কত হবে? 48। এবার এইটাই যদি আমাকে বলতো 50-এর জায়গায় সে 78, তখন কি করতাম আমি? একটা বাদ দিয়ে দিতাম, 2 বাদ দিয়ে দিতাম, তাহলে কত থাকতো? 76। এবার 76 এর হিসাবে এবার অপশন মিলাও করা যায়। অপশন মিলে, অপশনে যেগুলো থাকবে, যখন এখানে অপশন মিলাও তুমি করতে পারবে। অপশনে কি কি ছিল? অপশনে ছিল 31, 37, 43, 41। 31, 37, 43 আর 41। দেখো এর মধ্যে সবচেয়ে বড় কি? 43। 43, 43 দিয়ে টেস্ট করব। এখানে যদি অপশনে আবার থাকতো 47। 47 থাকতো, তাই তো? 47 থাকতো, তার মানে 50। এবার তখন তো আমার এটা করতেই লাগতো 47 থাকে, কোনটা? যেটা আমরা প্রসেসটা করলাম। না, এবার 48 মাইনাস 47 করতাম, কারণ দুইটার যোগফল কত? 2 তো প্রথমেই আমি বাদ দিয়ে দিছি, 50 থেকে তো 2 প্রথমেই বাদ দিয়ে দিছি, তাহলে থাকলো কত? 48। এইবার 48 এর মধ্যে যদি একটা 47 হয়, আরেকটা কত হবে? 1 হবে। 1 কি প্রাইম নাম্বার? হচ্ছে না। 43 দিয়ে, 37 দিয়ে ট্রাই করো। 48 মাইনাস 37। এবার আমি বড় থেকে ছোটটা হিসাব করব, ওই জন্য 37টা তো 37 এর থেকে 43 দিয়ে তো উত্তর আমার মিলে যাচ্ছে। আমি বড় থেকে, আর যদি সবচেয়ে ছোট বলতো তাহলে ছোট থেকে ট্রাই করতে। বুঝা গেল? মানে অপশনটা বাদ দিয়ে দুইটা জিনিস লক্ষ্য করব, যে অপশনটা বাদ দিয়ে যেটা আসলো, এই 48 থেকে অপশনটা বাদ দিলাম, যে সংখ্যাটা আসলো সেটা 1 হবে না, আর কোনো কম্পোজিট নাম্বার হবে না, তাহলেই হবে। ক্লিয়ার? তারপরেরটা, If x is the number of prime numbers between 0 and 100 and y is the prime number between 90 and 100, then y minus 3x is equal to কত হবে? বার করতে নিজেরাই পারবা। বলছে যে 0 থেকে 100 এর মধ্যে যতগুলো নাম্বার প্রাইম নাম্বার আছে সেটার ভ্যালু হচ্ছে কত? x। হ্যাঁ, x হচ্ছে সেই নাম্বারটা যে x এর মান কত, যে যতগুলো প্রাইম নাম্বার আছে 1 থেকে 100 এর মধ্যে, তাহলে x এর ভ্যালু কত হয়ে গেল? 25। আচ্ছা, y এর ভ্যালু কোনটা? তোমার হচ্ছে 90 থেকে 100 এর মধ্যে। 90 থেকে 100 এর মধ্যে প্রাইম নাম্বার কোনটা? 97। 93 আছে। 9 3 12 হয়, 3 দিয়ে ভাগ যায়। ও 91। 7 13 91, তারা শুধু 97। শুধু 97। 90 থেকে 100 এর মধ্যে শুধু 97, পর্যন্ত বা এটা 95, 5 19 95। 95। এবার অন্যভাবে বলতে পারি যে লার্জেস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার, সেটাও এইভাবে ঘুরায় দিতে পারে যে লার্জেস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার, তাহলে 97। এবার কি বলছে? 3y মাইনাস y minus 3x, তাহলে y এর ভ্যালু কত হয়ে গেল? 97। 97। 97 minus 25 into 3, 25 into 3, 3 25 এ 125। এই 3 25 এ কত হয়? 75। তাহলে 97 থেকে 75 আমি বাদ দিয়ে দেব, কত আসবে অ্যানসার? 75, ওইদিকে চলো 25 22 22। 22। ক্লিয়ার হলো? তারপর একটা n is the largest 2-digit prime number. When n is divided by 11 and 13, then the remainder is x and y. Find 2x minus 3y. বলছে যে
x হচ্ছে কত, n হলো n হলো Largest লার্জেস্ট two-digit টু prime ডিজিট number. প্রাইম নাম্বার। কত হবে 97। হ্যাঁ এবার বলছে 97 কে কত কত দিয়ে ভাগ করলাম n ডিভাইডেড 11 আর 13 দিয়ে। তাহলে 97 কে প্রথমে আমি 11 দিয়ে ভাগ করব, কত আসে 11 8 88 8 11 88 88, তার মানে কত আসলো 11 নাকি, সরি 9 9, তাই তো। আর এইটাকে আমি আর কি দিয়ে ভাগ করব, 13 দিয়ে, কত আসবে 17, তাই তো। এবার কি জিজ্ঞেস Then করছে, the remainder is x and y. তার মানে x ইকুয়ালস টু কত হয়ে গেল 9 9, y y ইকুয়ালস টু equals to 6 6, sin 2x minus 3y. তার মানে 2x minus 3y, 18 minus 18 minus 18ই 18 তাহলে অ্যানসার কত হয়ে যাবে 0. If p and p plus 1 both prime number, হুম। then what can be said about p minus 1? এবার দেখো p আর p plus 1 দুইটাই prime number. দুইটাই প্রাইম নাম্বার কখন সম্ভব, পরপর দুইটা সংখ্যা p আর p plus 1 মানে কি, একটা সংখ্যা তারপরের সংখ্যাটা, একটা সংখ্যা তারপরের সংখ্যা প্রাইম নাম্বার কখন সম্ভব 2 3 2 আর 3, একমাত্র অন্য কোথাও সম্ভব না। তার মানে p minus 1 কত তাহলে p plus p minus 1 হচ্ছে 3 minus 2. p আর p plus 1, তাই তো। এই দুটো প্রাইম নাম্বার কখন সম্ভব, যখন p এর ভ্যালু কত 2 আর p plus 1 কত হয়ে যাবে 3, তার মানে p minus 1 কত 2 minus 1। ও হ্যাঁ কি বললাম, দুইটা সংখ্যা পরপর প্রাইম হচ্ছে, হ্যাঁ, সেটা তখনই সম্ভব একমাত্র কোন ক্ষেত্রে 2 আর 3 এর ক্ষেত্রে। হুম। তার মানে p এর ভ্যালু কত 2, তার মানে p minus 1 এর ভ্যালু কত 2 minus 1 1। এবার p এর সম্বন্ধে কি জানতে চাইছে, It is a prime number. হবে It is a composite number. 10 না স্কয়ার সরি s কিউ Its square is a Composite. composite number. হ্যাঁ, It has only one factor. তাহলে কোনটা হবে आंसर, It has only one factor. it was only one factor, কারণ p এর ভ্যালু কত 1, 1 প্রাইমার না, প্রথমটাই বাদ চলে গেল, কম্পোজিট না, সেকেন্ডটা বাদ চলে গেল, 1 এর স্কয়ার কত হয় 1 ই হয়, সেটাও প্রায় ইয়ে না, It has only one factor. আর it has only One factor. 1 factor, তাহলে এটাই হলো आंसर। তারপরেরটা যে কোনো প্রাইম নাম্বারকে আমরা কোন ফরম্যাটে লিখতে পারি 6k plus minus প্লাস মাইনাস 1, তাই তো। কিন্তু যে এই 6k প্লাস মাইনাস 1 থাকলেই যে প্রাইম নাম্বার হবে সেরকম কোনো গ্যারান্টি নেই। তার মানে কি ভাইস ভার্সা মানে কি, সোজাটাও সত্যি উল্টাটাও সত্যি। তা এখানে কি উল্টাটা সত্যি হচ্ছে, minus টা। আমি কি বললাম, এইটা হলে প্রাইম নাম্বার হবে তার কি কোনো গ্যারান্টি হবে, না হতে পারে না নাও হতে পারে। হতে পারে নাও হতে পারে, কিন্তু প্রাইম নাম্বার হলে এইটা হবে এটা 6k প্লাস মাইনাস 1 হবে। তার মানে এইটা সত্যি, স্টেটমেন্টটা সত্যি, কিন্তু আমি যদি উল্টাটা চিন্তা করি উল্টাটা নাও সত্যি। তার মানে অপশন বি হচ্ছে Right. কারেক্ট, যে ভাইস ভার্সা, এই ভাইস ভার্সা মানে কি উল্টা। উল্টাটা ইজ নট ক্লিয়ার। আচ্ছা বাকি অপশনগুলো কি ছিল, ওটা হ্যাঁ আগেরটা হ্যাঁ ওই দুটো ছিল একটা more than one pair of prime number exist whose difference is 1,
না ওইটা তো হবেই না, আমি তো ওইটা কোনটা কোনটা হবে খালি 2 3, মানে যাদের ডিফারেন্স 1 এবং তারা পরস্পর মৌলিক সংখ্যা, এটা একটাই পেয়ার পাওয়া যায় কি 2 আর 3, মোর দ্যান 1 ইজ নট পসিবল। আর A prime number may have more than 2 factors. প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বারের কয়টা ফ্যাক্টর থাকে? চার। দুটাই ফ্যাক্টর থাকে। দুটোই factor। প্রাইম চারটা কোন জায়গায়, এটা যখন মনে করে আমরা, দুইটা যখন গুণ গুণ করব, দুইটা যখন প্রাইম নাম্বার গুণ করব তখন সেটা চারটা। চারটা ফ্যাক্টর হবে। কিন্তু যদি আমি শুধু প্রাইম নাম্বারটা বলি তাহলে তাদের দুইটাই ফ্যাক্টর থাকবে। বোঝা গেল এই প্রশ্নটা? পরের কোশ্চেনটা, Which of the following statement is true? If p is a prime number and p plus 2 also a prime number, then p bracketed p plus 2 plus 1 is a perfect square. 12 is a divisor of p plus bracketed p plus 2 if p greater than 3. আচ্ছা এবার দেখো p গ্রেটার দেন 3, এরকম মানে p এর ভ্যালু 3 এর থেকে বেশি হবে, এরকম দুইটা প্রাইম নাম্বার যাদের ডিফারেন্স 2 কত হয় 5 আর 7, তাই তো? তাহলে p হলো কত 5 আর p প্লাস 2 কত 7। এবার কি বলছে, এবার অপশনগুলো চেক করব। প্রথম অপশনটা কি বলছে, ফার্স্ট অপশনটা কি বলছে, পারফেক্ট স্কয়ার এটা p 5 কেন ধরলাম, 3 3 এর বেশি, 3 এর বেশি প্রাইম নাম্বার কোনটা, কিন্তু এখানে তো সেটা p এর বেশি বলেনি। ওই যে p গ্রেটার দেন 3 ও আচ্ছা 5 আর p প্লাস 2 কত হলো 7, এখানে প্রাইম নাম্বার হচ্ছে। আচ্ছা এইবার কি বলছে ফার্স্ট অপশনটা, p bracketed p plus 2 plus 1 is a perfect square. p প্লাস p, আচ্ছা তার মানে দেখো 5 প্লাস 5 ইনটু 7 প্লাস 1 কত হয় 36 হচ্ছে, হ্যাঁ এই পাশে তো একটা পাস আছে, কি p আছে না এই পাশে? p ইনটু p প্লাস 2, 5 ইনটু 7 প্লাস 1। আচ্ছা আমি অন্য কিছু চিন্তা করি, 11 13 করতে পারি, এবার করো 11 ইনটু 13 প্লাস 1 কত হয় 13 144, এটাও পারফেক্ট স্কয়ার হচ্ছে। পারফেক্ট স্কয়ার মানে কি, যেটার আমি রুট বার করতে পারবো। 36 এর রুট কত হয় 6, 144 এর রুট করবে ডিভিজর অফ p plus p plus 2 আচ্ছা p প্লাস p প্লাস 2 if p greater than 3। p প্লাস p প্লাস 2 তার মানে 5 প্লাস 7 কত হচ্ছে 12। এই যে এইভাবে লিখতে p plus bracketed p plus আচ্ছা p প্লাস p প্লাস 2, ঠিক আছে, p এর ভ্যালু কত ধরলাম 5, তাহলে p প্লাস 2 কত, তাহলে এই দুইটার যোগফল কত 12। আমি যদি 11 প্লাস 13 করি কত হয় 24, আমি যদি 15 তো হবে না, 17 আর 19 কত হয়, আগেরটা কি 15 17 হিসাব করো, 15 তো প্রাইম নাম্বার না, 9 7 16 দেখো এগুলা কিন্তু সবই 12 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কি দুইটাই কারেক্ট। আরেকটা কি ছিল না বুঝি তার মানে দুইটা অপশনই আমার কারেক্ট। ক্লিয়ার হলো? প্রাইম নাম্বার থেকে এই ধরনের প্রশ্ন যেহেতু আমি দেখাইলাম, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা, ঠিক আছে।